সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সার্কেল আইটি কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের ক্লাসের মূল বিষয় হচ্ছে ন্যারেশনের প্র্যাকটিস ক্লাস। কেননা গত ক্লাসে আমরা ন্যারেশন কিভাবে করতে হবে সে সম্পর্কে তোমাদের অনেকটা ধারণা দিয়ে দিয়েছি। আজকে আমরা দেখব যে ন্যারেশন মূলত কিভাবে করতে হয়, অর্থাৎ সিঙ্গেল ন্যারেশন আমরা কিভাবে করব সে সংক্রান্ত আজকের আমাদের এই ক্লাসটি। চলো দেখে নেওয়া যাক কিভাবে সিঙ্গেল ন্যারেশন করতে হয়। তো চলো শুরু করি ন্যারেশন। আমরা মূলত জানি এই ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কিভাবে করতে হয়, ন্যারেশন করতে গেলে কি কি বিষয়ে আমাদেরকে জানতে হবে, এই সকল বিষয় সম্পর্কে আমাদের মূলত প্রথম ক্লাসটি হয়েছে, যে ক্লাসটির নাম দেওয়া ছিল ইন্ট্রোডাকশন টু ন্যারেশন। তো দেখো, ইন্ট্রোডাকশন টু ন্যারেশন ক্লাসটির পরে আমরা আজকে যেটি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে ন্যারেশন আমরা কিভাবে করব। তার মানে আমরা যে রুলসগুলো তোমাদেরকে বলেছিলাম, অর্থাৎ যে চারটা বিষয় সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, সে চারটি বিষয়ের আলোকেই আমরা ন্যারেশন কিভাবে করব সে সম্পর্কে আমরা আজকে দেখে নিব, যে আমরা কিভাবে ওই নিয়মগুলোর উপরে বেসিস করে আসলে কিভাবে আমরা ন্যারেশন করব সে সম্পর্কে আমরা একটু দেখব। তো প্রথমে আমাদের যেটা করণীয় সেটা আমরা হচ্ছে যে পার্সন চেঞ্জ করার বিষয়টা একটু আমাদের সমস্যা হয়ে থাকে। অর্থাৎ আমরা একটা সেন্টেন্সের যে দুইটা অংশ আমরা জানি, যে একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা আমরা জানি। আসলে ওই জায়গাটায় কিভাবে আমরা তোমার কোনটা সাবজেক্টকে ফলো করছে, কোনটা অবজেক্টকে ফলো করছে, এটা নিয়ে আমরা কথা বলেছি। তারপরেও আমাদের মনে হয় যে সেখানে অনেকটা সমস্যা থেকেই গিয়েছে। তো সেই সমস্যাটা আমি আজকে আবারও হাইলাইট করছি যে আসলে কি করা যায়। তো আমরা জানি যে দেখো, যে ফার্স্ট পারসন, অর্থাৎ আমরা যখন ফার্স্ট পারসন নিয়ে কথা বলি, ফার্স্ট পারসন অর্থাৎ ফার্স্ট পারসন নিয়ে আমরা যখন কথা বলতে যাই তখন হচ্ছে যে দেখি যে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে এটা সম্পূর্ণরূপে হচ্ছে সাবজেক্টকে ফলো করে। অর্থাৎ একটি যদি তোমার ফার্স্ট পারসন থাকে, অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশনটা ডিরেক্ট ন্যারেশন থেকে আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশন করব, তখন যদি ফার্স্ট পারসন থাকে, সে ফার্স্ট পারসনটা হচ্ছে কাকে ফলো করবে, দেখো সাবজেক্টকে ফলো করে হচ্ছে যে এই সে জায়গায় আমরা তোমার চেঞ্জ করে বসাই দিব। যদি হচ্ছে যে সেকেন্ড পারসন হয়, আচ্ছা আমরা তো জানি যে হচ্ছে যে পারসন কোনগুলো, যে আমরা কিভাবে পারসন চিনবো সেটা আমি গত ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছিলাম। অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন আমরা কিভাবে চিনবো একটা সিম্পলি উপায় তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম, অর্থাৎ শর্টকাট একটি নিয়ম জানিয়েছিলাম। সেই নিয়মটা আমি আবারও তোমাদেরকে একটু মনে করাই দিচ্ছি। সেটি হচ্ছে যে পারসন চিনতে হইলে আমাদেরকে দুইজনকে কল্পনা করতে হবে, অর্থাৎ আমি এবং তুমি, এই যে দুইজনকে কল্পনা করে আমাদেরকে মূলত পারসন চিনতে হবে। দেখো, ফার্স্ট পারসন চিনার ক্ষেত্রে অর্থাৎ আমি যে চিনবো সেটা হচ্ছে আমাকে রিলেটেড যে সকল ওয়ার্ডগুলো রয়েছে সবগুলো হচ্ছে ফার্স্ট পারসন, অর্থাৎ আই, মি, এগুলো হচ্ছে যে তোমার ফার্স্ট পারসন, এবং ইউ অর্থাৎ তুমি রিলেটেড যে সকল ওয়ার্ডগুলো রয়েছে সেটা হচ্ছে যে তুমি আর সেকেন্ড পারসন, এবং আমি তুমি ব্যতীত যে সকল ওয়ার্ডগুলো আসবে সবগুলোই মূলত থার্ড পারসনের অন্তর্ভুক্ত হয়। তো দেখো যে আমরা ফার্স্ট পারসনের কথা বলছিলাম, অর্থাৎ আমাকে রিলেটেড যে সকল ওয়ার্ডগুলো আসবে সবগুলো হচ্ছে সাবজেক্টকে ফলো করবে। এটা হচ্ছে যে সাবজেক্টকে ফলো করবে কিভাবে, তারপরে ওটাকে চেঞ্জ করব কিভাবে, আমরা আজকে প্র্যাকটিস ক্লাসে সম্পূর্ণরূপে আমরা আজকে দেখে নিব। তো আমি যেটা বলতেছিলাম যে সেকেন্ড পারসনের কথাটা বলতেছিলাম, অর্থাৎ আমরা সেকেন্ড পারসনের কথা বলছিলাম। তো আমরা দেখি যে সেকেন্ড পারসন অর্থাৎ ইউ, এটি হচ্ছে কাকে ফলো করে, দেখো এটি মূলত হচ্ছে অবজেক্টকে ফলো করে। অর্থাৎ সেকেন্ড পারসন ইউ, এটি হচ্ছে সম্পূর্ণরূপে হচ্ছে তোমার অবজেক্টকে ফলো করে এটি হয়ে থাকে। আর যদি আমরা দেখি যে থার্ড পারসন, অর্থাৎ থার্ড পারসনের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম গত ক্লাসে, থার্ড পারসনের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে কোনো পরিবর্তন হয় না। তার মানে দেখো যে এখানে বোঝা যাচ্ছে যে ফার্স্ট পারসন যদি হয়, ফার্স্ট পারসন মূলত সাবজেক্টকে ফলো করে হয়, এবং সেকেন্ড পারসন হচ্ছে অবজেক্টকে ফলো করে, এবং থার্ড পারসন এটি মূলত হচ্ছে তোমার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ থার্ড পারসন যখন আসবে তখন এটার আমরা কোনো পরিবর্তনই করব না।
এখন আমরা একটা উদাহরণ দিলে একটু বুঝতে পারবো যে আসলে কাকে কাকে কে ফলো করছে। অর্থাৎ আমরা যদি তোমার ফার্স্ট পারসন যেটা দেখি, আমরা একে একে আসি। যদি ফার্স্ট পারসনের ক্ষেত্রে যেটা আমরা দেখব সেটি হচ্ছে হি সেড টু মি, হি সেড টু মি আই অ্যাম ইল। দেখো আমরা এখানে একটি ফার্স্ট পারসন নিয়ে এসেছি, অর্থাৎ আই। এই আইটা হচ্ছে মূলত ফার্স্ট পারসন। তাহলে দেখো যে এই বাক্যটাতে আমরা আই অ্যাম ইল অর্থাৎ আই হচ্ছে আমরা একটা ফার্স্ট পারসন নিয়ে এসেছি। তাহলে আই হচ্ছে যে কাকে ফলো করে হবে, দেখো আমরা বলতেছি যে আই হচ্ছে মূলত সাবজেক্টকে ফলো করবে, অর্থাৎ এটি সাবজেক্টকে ফলো করে বসবে। আমরা হচ্ছে ডিরেক্ট নেরেশন থেকে যখন আমরা ইনডিরেক্ট নেরেশন করব, তখন ইনডিরেক্ট নেরেশনে হচ্ছে তোমার এই আইটাকে চেঞ্জ করে আমরা সাবজেক্টকে ফলো করাবো। অর্থাৎ এখানে দেখো যে সাবজেক্ট কি আছে, এটা হচ্ছে সাবজেক্ট এবং এ বাক্যের এটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ এটি হচ্ছে একটি সাবজেক্ট এবং এটি হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা দেখছিলাম যে ফার্স্ট পারসন যদি এ পাশে থাকে তাহলে এটি মূলত হচ্ছে যে সাবজেক্টকে ফলো করবে। যদি সেকেন্ড পারসন ইউ থাকতো তাহলে এটি মূলত অবজেক্টকে ফলো করতো। আর যদি থার্ড পারসন থাকতো এখানে তাহলে এটার মূলত কোনো পরিবর্তন হতো না। তো দেখো যে এখানে যেহেতু ফার্স্ট পারসন হিসেবে বলা হয়েছে, এটাকে আমরা যদি চেঞ্জ করি অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেরেশন করি, তাহলে এটাকে চেঞ্জ করলে দেখো হি হবে, এখানে হবে হি। সেটটাকে আমরা চেঞ্জ করব, সেটটাকে চেঞ্জ করে কি হবে এখানে দেখো, এখানে হবে টোল্ড, এখানে মি আছে, সেই মিটা থাকছে, ইনভার্টেড আছে, কমা আছে, এখানে ইনভার্টেড কমা আমরা উঠাই এখানে দ্যাট করব। তাহলে আই আছে, আই হচ্ছে মূলত কাকে তোমার ফলো করবে, আই দেখো যে হচ্ছে সাবজেক্টকে যদি ফলো করে তাহলে সাবজেক্ট কোথায় আছে, সাবজেক্ট দেখো সামনে আছে, এটি হচ্ছে যে দেখো যে হি আছে, অর্থাৎ সাবজেক্টকে ফলো করলে এখানে যেটা হবে সেটা হচ্ছে হি হবে। তাহলে দ্যাট, তারপর আমরা হি করলাম। তারপর আছে যে আমাদের ভার্বের পরিবর্তন করতে হবে। দেখো এটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এটিকে চেঞ্জ করলে হচ্ছে পাস্ট ইনডিফিনিটে আমরা চেঞ্জ করব। তাহলে পাস্ট ইনডিফিনিটে আমরা যদি চেঞ্জ করি অর্থাৎ এমটাকে আমরা যদি চেঞ্জ করি তাহলে এখানে ওয়াজ হবে, ওয়াজ, এবং ইল থেকে গেল। অর্থাৎ আমরা যখন চেঞ্জ করতে যাচ্ছি তখন আমরা কি কি জিনিসে ফলো করব সে আমরা গত ক্লাসে দেখে নিয়েছি, সেই ক্লাসের আঙ্গিকে আমরা আজকে মূলত চেঞ্জ করছি। দেখো যেটা বলতেছিলাম সেটি হচ্ছে যে ফার্স্ট পারসন কাকে ফলো করবে, ফার্স্ট পারসন থাকলে মূলত সাবজেক্টকে ফলো করে। আর সেকেন্ড পারসন যদি থাকে তাহলে সেকেন্ড পারসন যদি এখানে ইউ থাকতো তাহলে এখানে যদি তোমার ইউ থাকতো তাহলে এটা কাকে ফলো করতো, এটি এ বাক্যের অবজেক্টকে ফলো করতো। আর যদি থার্ড পারসন থাকতো তাহলে কোনো পরিবর্তন হতো না। তো মূলত পারসনের পরিবর্তনটা আমরা এভাবেই করে থাকি। তো চলো আজকে দেখি আমরা হচ্ছে যে কিভাবে তোমার ন্যারেশন হচ্ছে যে চেঞ্জ করবো, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করবো, সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। দেখো ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করবার সময় আমাদের টেন্সটার বিষয়টা নিয়ে একটু তোমার ধারণা রাখতে হবে যে আসলে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে সেটার উপরে আমাদের মূলত ধারণাটা রাখতে হবে। অর্থাৎ একটি সেন্টেন্স তোমার হচ্ছে যে কোন টেন্স রিলেটেড সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং সেটি থাকলে অর্থাৎ কোন টেন্স থাকলে কোন টেন্সে আমাদের রূপান্তর করতে হবে এই বিষয়টি সম্পর্কেও আমাদের ধারণা রাখতে হবে। আর এই ধারণাটা তোমার অনেকটা টাইম নিয়ে ধারণাটা নিলে হবে না। এই ধারণাটা নিতে হলে তোমাদের যেটি করা লাগবে সেটি হচ্ছে যে একটি সেন্টেন্স দেখা মাত্রই, অর্থাৎ একটি সেন্টেন্স একটি কোশ্চিনে যখন থাকবে ওই সেন্টেন্সটা ফোকাস করার পরেই আমরা যখন দেখব যে এই সেন্টেন্সটা আসলে কি এবং কোন টেন্সে রয়েছে, সেই টেন্সের হচ্ছে যে ধরবার যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা ফলো করব, অথবা হচ্ছে যে আমরা ওখানে যেই স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার ফলো করব, সেগুলো ফলো করে আমরা ওটাকে আইডেন্টিফাই করব এটা কোন টেন্সে রয়েছে এবং তাকে আমরা পরিবর্তন করার জন্য কি করতে পারি সেটা আমরা দ্রুত করে ফেলবো। যখন আমরা ওখানে সময় কম দিয়ে দিব তখনই কিন্তু আমরা দ্রুততার সাথে তোমার ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে পারবো। তো আমরা একটু দেখে নিই যে আসলে কোন টেন্স থাকলে হচ্ছে কোন টেন্সে রূপান্তর করতে হয়, আমরা একটু দেখে নিই। আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু নোট করে নিতে পারো।
দেখো আমরা ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করব যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়। যখন প্রেজেন্ট ইনডেফিনিট হবে তখন এটাকে আমরা পরিবর্তন করব মূলত পাস্ট ইনডেফিনিটে। মূলত এটাকে আমরা পাস্ট ইনডেফিনিটে পরিবর্তন করব যদি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াসে করব। তারপরে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট হলে এটাকে আমরা পাস্ট পারফেক্টে রূপান্তর করব। তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইলে এটাকে আমরা মূলত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করব। মূলত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করব। তারপরে যদি পাস্ট ইনডিফিনিট হয় হলে এটাকে আমরা মূলত পাস্ট পারফেক্টে করব। এবং পাস্ট পারফেক্টে হইলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করব। মূলত ডিরেক্ট ন্যারেশন থেকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করবার সময় তোমার টেন্সের যে পরিবর্তনটি সেটি হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি একটি সেন্টেন্স থাকে সেটাকে আমরা মূলত পাস্ট ইনডিফিনিটে হচ্ছে রূপান্তর করে থাকি এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াসে করে থাকি এবং প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে থাকি। পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা পাস্ট পারফেক্ট করি এবং পাস্ট পারফেক্ট থাকলে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তর করে থাকি। মূলত এই বিষয়গুলো আমরা যখন চেঞ্জ করব তখনই আমরা একটি ভার্বের হচ্ছে সঠিক রূপটা আমরা পেয়ে যাব। যদি আমরা এটা আমরা না করে থাকি তাহলে কিন্তু তোমার ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করবার এই বিষয়টি সম্পূর্ণরূপে ভুল হবে। আর যেহেতু আমাদের পরীক্ষায় তোমার প্যাসেজ ন্যারেশন আসে সেহেতু প্যাসেজ ন্যারেশনের যেটা বিষয় আসে সেটি হচ্ছে যে আমরা সিঙ্গেল ন্যারেশন যদি ভালো মতো না শিখি তাহলে কিন্তু প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে আমাদের অনেকটা প্রবলেম হয়। অনেকটা প্রবলেম মানে অনেক সময় আমরা ভুল করে থাকি, শুধুমাত্র তোমার যে কনজাংশনের বিষয়টি সেটি আমরা সঠিক করি কিন্তু তোমার যেই চেঞ্জের যে বিষয়টা সেটা আমরা সম্পূর্ণরূপে ভুল করে থাকি। যদি আমরা একটা বিষয় তোমার সঠিকভাবে করি আর অন্য বিষয়টি যদি সঠিকভাবে না করে থাকি তখন কিন্তু পুরোটাই হচ্ছে ভুল হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের মার্কস কিন্তু দেখা যায় যে আমরা সব বিষয় জানি কিন্তু হচ্ছে যে পুরো মার্কটা আমরা নিয়ে আসতে পারি না, সে বিষয় নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়ে যায়। যার ফলে সিঙ্গেল ন্যারেশন কিন্তু অনেকটা ভালোভাবে করতে হবে, তাহলে আমরা মূলত প্যাসেজ ন্যারেশনটা ভালোভাবে করতে পারবো। দেখো আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। প্রথমে আমরা দেখলাম যে ন্যারেশনটা আমরা কিভাবে করব, কিন্তু এখন দেখো যে আমরা একেবারে ন্যারেশন করবার যে নিয়মগুলো একেবারে হাতে কলমে চলে আসছি সেই বিষয়গুলো। তো মূলত দেখো যে তোমরা এই বিষয়টা মনে হয় বুঝতে পারছো এবং সেগুলো তুলে ফেলেছো। তো তারপরে যদি সমস্যা হয় তাহলে আমি তো আছি, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা যে ভাইয়া এই বিষয়টি বুঝতে পারিনি, তাহলে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর এই বিষয়গুলো অবশ্যই খাতায় উঠাই নিবা, না হলে কিন্তু তোমরা ভুলে যাবা। আর হ্যান্ডনোট তৈরি করার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ স্টুডেন্ট লাইফে যদি নিজে হ্যান্ডনোট না আমরা তৈরি করি তাহলে পরবর্তী সময় কিন্তু অনেক সমস্যায় পড়ে যেতে হবে। তো সেই বিষয়টা একটু মাথায় রেখে এগুলো তোমরা মূলত খাতায় উঠাই নিবা। দেখো যে আমি অনেকটা টাইম দিচ্ছি তোমাদের উঠানোর জন্য, তোমরা প্লিজ একটু উঠাই নিও। তো
তো চলে যাই আমরা একেবারে হাতে কলমে প্র্যাকটিসে যাই, দেখি একটা একটা করে। আর তোমাদের উদ্দেশ্যে একটা জিনিস বলি, সেটি হচ্ছে যে ক্লাসটি আসলে কেমন লাগছে একটু কমেন্ট করে যদি না জানাও তাহলে আমাকে খুব খারাপ লাগবে। কারণ হচ্ছে যে আমি তো কন্টিনিউয়াসলি হচ্ছে তোমাদের যে সে ক্লাসগুলো অ্যারেঞ্জ করি, কিন্তু তোমরা তো কেউ কিছু বলো না যে ভাইয়া আসলে ক্লাসটা কেমন লাগছে, বা হচ্ছে যে নেক্সট ক্লাস কিসের উপরে করতে হবে বা কিসের উপরে নেওয়া লাগবে, সে বিষয়গুলো একটু জানালে একটু সবচেয়ে ভালো হয়। বা আমি কোনো বিষয় তোমাদের যেটা জানবার ছিল সেটা যদি আমি দেখা যাচ্ছে যে আমার নিয়মের ভেতরে আসেনি, সেক্ষেত্রে আমাকে প্লিজ একটু জানাবা, যেন আমি পরবর্তীতে হচ্ছে সেই বিষয়গুলো মানে ইনক্লুড করে তোমাদের সাথে যেন আলোচনা করতে পারি। আর মাথায় একটু রাখছি যে সামনে তোমাদের একটি সলভ ক্লাস একটি রাখার বিষয়টি একটি মাথায় রাখছি। যে সলভ ক্লাসটা আসলে বলতেছি, সে সলভ ক্লাসটা মূলত তোমাদের যে প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলোর আসলে সলভ ক্লাসের কথাটা বলতেছি। তো চলো আমরা দেখি একটু হাতে কলমে আমাদের ন্যারেশন করতে হলে কি কি করা লাগে, আমরা একটা একটা করে যাব। দেখো যে ফার্স্ট যেটি আমরা একটু দেখি, দেখো ফার্স্ট যে সেন্টেন্সটি সেটি আমি লিখেছি যে he said to me you are busy। দেখো এটি একটা সিম্পল একটি সেন্টেন্স, আর এটি আমরা দেখতে পাচ্ছি এটি মূলত হচ্ছে তোমার কোন টেন্সে রয়েছে। দেখো এটি মূলত হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই রয়েছে, আমরা এটা বুঝতে পারছি। তো যেহেতু প্রেজেন্টে আছে তাহলে আমাদেরকে পরিবর্তন করতে হইলে কি করতে হবে, প্রেজেন্টে থাকলে অবশ্যই আমাদেরকে এটা পাস্টে পরিবর্তন করতে হবে। আর পরিবর্তন করবার তো কিছু নিয়ম রয়েছে, সেটা আমরা তো জানি। তো দেখি আমরা এটাকে যদি পরিবর্তন করি তাহলে কি হবে। মূলত সাবজেক্ট তো সাবজেক্টই থেকে গেল হি। দেখো এখানে said to রয়েছে, তাহলে said to এর পরিবর্তে আমরা কি করতে পারি, এখানে told করতে পারি। তারপরে হচ্ছে যে যে সাবজেক্টটি রয়েছে সে সাবজেক্ট অবজেক্ট রয়েছে সেটা আমরা ব্যবহার করতে পারি, যেমন মি। এখন আমরা এই ইনভার্টেড কমাটা উঠাবো, সেই ইনভার্টেড কমা উঠাই আমরা এখানে দ্যাট করতে পারি। এবং হচ্ছে দেখো এখানে ইউ অর্থাৎ সেকেন্ড পারসন রয়েছে, সেই সেকেন্ড পারসনটি কাকে ফলো করবে, সেকেন্ড পারসনটি মূলত অবজেক্টকে ফলো করে, আমরা কিছুক্ষণ আগের নিয়মে দেখে নিলাম। তাহলে যেহেতু এটা অবজেক্টকে ফলো করে, দেখো এখানে মি, তো মি হচ্ছে একটি অবজেক্ট ফর্মে রয়েছে, অর্থাৎ মি দেখো একটি অবজেক্টিভ ফর্ম। এটার হচ্ছে যে সাবজেক্টিভ ফর্মে যদি যায় তাহলে এটি সাবজেক্টিভ ফর্ম ছিল আই, অর্থাৎ আই থেকে কিন্তু এটি মিতে রূপান্তর হয়েছে। তাহলে এটাকে আমরা যখন তোমার একটি বাক্যে তোমার সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে চাবো, তখন অবশ্যই এখানে আমরা মিটা না ব্যবহার করে, অবজেক্টিভ ফর্ম না ব্যবহার করে অবশ্যই সাবজেক্টিভ ফর্মটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে আমরা যদি সাবজেক্টিভ ফর্মটা ব্যবহার করি তাহলে এখানে আমরা আই লিখছি, এবং এটাকে পাস্টে করতে হলে আমরা পাস্ট করলাম ওয়াজ, এবং হচ্ছে যে যেটি রয়েছে বিজি সেটি অবশ্যই আমরা লিখব। তাহলে এটাকে মূলত পরিবর্তন করতে হলে আমাদের কি করতে হচ্ছে, দেখো said to me, এখানে আমরা said অর্থাৎ হিটা আমরা হি রেখে দিলাম, said যেটা রয়েছে said to, অর্থাৎ এই said to এর পরিবর্তে আমরা নিয়ে আসলাম told। এই মি হচ্ছে মি থেকে গেল, এই ইনভার্টেড কমা উঠাইলাম, উঠাই আমরা কি করলাম দ্যাট করলাম, এবং এই যে ইউ হচ্ছে কাকে ফলো করলো, ইউ হচ্ছে মিকে ফলো করলো, এবং মি এর হচ্ছে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, সে কারণে হচ্ছে আমরা এখানে আই করে দিলাম। এখানে হচ্ছে আর রয়েছে প্রেজেন্টে, এটাকে পাস্টে নিয়ে আসলে ওয়াজ হয়, এবং বিজি বিজি থেকে গেল। তাহলে দেখো আমরা কয়টা জিনিসে পরিবর্তন করলাম, সেইডের হচ্ছে পরিবর্তন করলাম, তারপরে হচ্ছে ইনভার্টেড কমা উঠাই দিলাম, তারপর হচ্ছে যে ইউ আছে ইউ এর হচ্ছে পরিবর্তন করে আমরা এখানে আই নিয়ে আসলাম, তারপরে ভার্বে পরিবর্তন করলাম, আর থেকে আমরা ওয়াজ নিলাম, এবং পরবর্তীতে যেটা রয়েছে ঠিক সেটাই রেখে দিলাম। মূলত আমাদেরকে হচ্ছে ন্যারেশন করবার সময় এভাবেই করতে হয়। তো চলো আমরা যদি আরো কিছু দেখি, অর্থাৎ আরো কিছু সেন্টেন্স দেখি, সেই ক্ষেত্রে আমাদের অনেকটা হেল্প হবে। তো চলো আরো কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। Say to me she is an old lady।
এবার দেখো যে আমরা পার্সন কিন্তু আস্তে আস্তে পরিবর্তন করে নিয়ে যাচ্ছি। আমরা প্রথমে ফার্স্ট পার্সন দিয়েছিলাম, তারপরে সেকেন্ড পার্সন দিয়েছিলাম, এবার আসছে থার্ড পার্সন। অর্থাৎ আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। এই যে পার্সনের যে পরিবর্তনটা সেটা আমরা একটু মানে গুরুত্ব দিচ্ছি, কেননা আমরা এই পার্সনের পরিবর্তনটা সবচেয়ে বেশি ভুল করি এবং ভার্বের যে পরিবর্তন সেটিও আমরা ভুল করে থাকি। তো এটাকে আমরা পরিবর্তন করলে কি হয় দাঁড়ায়, দেখো হি টোল্ড মি, ইনভার্টেড কমা উঠায়ে কি করব, দ্যাট করব। থার্ড পার্সন থাকলে কি হয়, থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না, ভার্বের পরিবর্তন করলাম। দেখো কতটা ইজি মনে হচ্ছে যে আমরা দেখো যে আমরা জানি যে সাবজেক্টই থাকে সেট টু, অর্থাৎ এই সেট টু এর পরিবর্তে আমরা কি করি, টোল্ড করি। তারপরে হচ্ছে যে ইনভার্টেড কমা উঠায় কি করি, আমরা দ্যাট করি। পার্সনের পরিবর্তন যেটা ছিল সেটাই রেখে দিয়েছি, ভার্বের পরিবর্তন আমরা করে দিয়েছি, বাকি যেটা রয়েছে বাকি সেটাই আমরা দিয়ে দিয়েছি। তাহলে দেখো অনেকটা ইজি, অর্থাৎ এটা খুব যে একটা কঠিন জিনিস সেটা আমাদের মনে হচ্ছে না। অর্থাৎ বিষয়গুলো আমাদের কাছে মনে হচ্ছে যে একেবারে ইজি একটা বিষয়, তাই না? কেননা হচ্ছে যে ন্যারেশন যেটা আমাদের মনে হচ্ছিল যে খুব কঠিন, আসলে কঠিন মনে হয় যখন আমরা যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা যখন না জেনে ক্লাসে আসি তখন কিন্তু আমাদের খুব সমস্যা হয়। দেখো আমরা প্রথম ক্লাসগুলোতে অনেকটা হেল্পফুল হিসেবে আমরা ক্লাসটা করতে যাচ্ছিলাম যাতে তোমাদের একটু ইফেক্ট হয়, তোমাদের উপরে যেন প্রভাবটা পড়ে সেই বিষয়টার উপরে নজর দিয়েছিলাম। সেই বিষয়টার উপরে নজর দেওয়ার ফলে আজকে দেখো যে আমরা যখন ক্লাসে আসছি তখন মনে হচ্ছে যে আসলে বিষয়গুলো অনেকটা ইজি। আর যখনই আমাদের এই সিঙ্গেল ন্যারেশনটা একেবারে ইজি হয়ে যাবে তখন কিন্তু আমাদের প্যাসেজ ন্যারেশন কোনো প্রবলেম হবে না, অর্থাৎ কোনো প্রবলেম ছাড়াই আমরা তখন প্যাসেজ ন্যারেশন করতে পারবো। তো চলো আরও কিছু উদাহরণ দেখে নিই। যেহেতু আজকে এক্সাম্পলসের অ্যানালাইসিসের উপরে ক্লাস, সেহেতু আমরা এক্সাম্পলটা অবশ্যই দেখব। তো আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এখন দেখব যে যে বিষয়গুলো চিরন্তন সত্য অর্থাৎ পরিবর্তন হয় না তখন কি হয়। সরি, teacher said man is mortal। দেখো এই বাক্যটা কিন্তু চিরন্তন সত্য বাক্য এবং এটাকে আমরা পরিবর্তন করতে পারি না। যখন এই ধরনের বাক্য আসবে তখন আমাদের কি করতে হবে, এই ধরনের বাক্য যখন আসে তখন আমরা কিন্তু কোনো পরিবর্তন করি না, অর্থাৎ এখানে আমাদের ভার্বের কোনো পরিবর্তন হয় না এবং এটি হচ্ছে যে তোমার সাবজেক্ট কাকে ফলো করবে বা হচ্ছে যে মানে যে সকল নিয়মগুলো রয়েছে যে সাবজেক্ট তোমার সাবজেক্টকে ফলো করবে বা অবজেক্টকে ফলো করবে এই সকল রুলসগুলো এখানে আমরা দেখতে পাই না। তো যখন একটি চিরন্তন সত্য বাক্য আসবে এবং এটাকে পরিবর্তন করা যায় না, যে দেখো মানুষ মরণশীল, এটাকে আমরা কি কোনো পরিবর্তন করতে পারি, এটাকে আমরা কোনো পরিবর্তন করতে পারি না। যখন এই ধরনের বাক্যটা চলে আসে তখন আমরা কিন্তু শুধু কিছু জিনিসে পরিবর্তন করি, সেটা হচ্ছে যে সেইটের পরিবর্তে আমরা টোল্ড লিখি এবং হচ্ছে যে ইনভার্টেড কমা উঠাই সেখানে দ্যাট করি। দেখো এটাকে চেঞ্জ করলে আমাদের কি হয়, চেঞ্জ করলে যেটা হয় টিচার told that man is mortal। দেখো আমরা পরিবর্তন করে দিলাম, এই যে সেইটের পরিবর্তে টোল্ড করলাম, ইনভার্টেড কমা উঠায় দেখো দ্যাট করলাম এবং বাকি যে জিনিসটা সেটা আমরা অপরিবর্তিতই রেখে দিলাম। তো মূলত হচ্ছে যে তোমার যখন কোনো একটি বিষয় অর্থাৎ চিরন্তন সত্য বিষয় যেটাকে আমরা পরিবর্তন করতে পারি না এই ধরনের বিষয় যখন আসবে তখন সেটাকে আমরা অপরিবর্তিত রেখে আমরা মূলত হচ্ছে যে তোমার ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট করে থাকি। তো চলো আরো কিছু উদাহরণ আমরা দেখি। এই উদাহরণগুলোর ভেতরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবা। তো চলো নাম্বার 4, he said to me I must go there। দেখো
প্রতিটা এক্সাম্পলেই আমি একটা জিনিসই বলছি, সেটা হচ্ছে হি সেইড টু মি, সে আমাকে বললো, সে আমাকে বললো, বারবার কিন্তু একই কথাই বলতেছি, তাই না? আসলে উক্তিগুলো এরকমই হয় যে একজন আরেকজনকে হচ্ছে সে উক্তিটা করে, সে কারণেই দেখো হি সেইড টু মি, হি সেইড টু মি, হি সেইড টু মি, এক্সেট্রা এক্সেট্রা, এই প্রতিটা এক্সাম্পলে কিন্তু একই জিনিস আসছে। তো তোমরা আবার এটাকে মাইন্ড করো না যে একই জিনিস আসছে। সো আমরা দেখো যে এটাকে যখন পরিবর্তন করব, এখানে একটু বিষয় রয়েছে, সেই বিষয়টা আমরা এক্সাম্পল যখন দিয়েছি তখন এটাকে চেঞ্জ করার সময় আমি এটা বলছি যে আসলে কি হয়। দেখো এখানে আমরা যখন চেঞ্জ করতে চাই তখন হি থেকে যায়, সেইড টু এর পরিবর্তে কি হয়, সেইড টু এর পরিবর্তে টোল্ড হয়, তারপরে মি থেকে গেল, ইনভার্টেড কমা উঠায়ে আমরা কি করলাম, দ্যাট করলাম। এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন কাকে ফলো করবে, সাবজেক্ট ফার্স্ট পারসন থাকলে হচ্ছে কাকে ফলো করে, এটা হচ্ছে সাবজেক্টকে ফলো করে, অর্থাৎ ফার্স্ট পারসন থাকলে হচ্ছে কাকে ফলো করে, সাবজেক্টকে ফলো করে। সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে হি। এখানে দেখো মাস্ট, আচ্ছা এখানে মাস্ট, আচ্ছা ঠিকই আছে, মাস্ট গো দেয়ার। এখানে যখন মাস্ট থাকে তখন মাস্টের পরিবর্তে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে হ্যাড টু করতে হয়, অর্থাৎ হ্যাড টু। তারপরে কি রয়েছে দেখো যে গো দেয়ার, তাহলে পরবর্তী যেটি রয়েছে সেটি আমরা অপরিবর্তিত রেখে দিই, গো দেয়ারই থেকে গেল। এখানে কি হচ্ছে যে মাস্টের পরিবর্তে আমাদের হ্যাড টু করতে হলো, ইনভার্টেড কমা উঠায় আমাদের দ্যাট করতে হলো, এবং হচ্ছে সেইড টু এর পরিবর্তে হচ্ছে আমাদেরকে টোল্ড করতে হলো। এখানে একটা নতুন বিষয় আসছে, সেটা হচ্ছে যে মাস্ট যদি থাকে তাহলে মাস্টের পরিবর্তে আমাদেরকে হ্যাড টু করতে হয়। আমরা কি দেখেছিলাম, ক্যান থাকলে কি করতে হয়, কুড করতে হয়, তাই না? এখানে আমরা দেখতেছি যে মাস্ট যদি থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই হচ্ছে হ্যাড টু করব। All right, another example. He said to me, are you doing the work? দেখো এটি একটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? ইন্টারোগেটিভ কিভাবে বললাম, দেখো এখানে ইন্টারোগেশন মার্কস রয়েছে, তো আর এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার হেল্পিং ভার্বটি হচ্ছে সামনে আসছে। যখন এ ধরনের তোমার ইন্টারোগেটিভ হয়, অর্থাৎ আমরা এতক্ষণ কি দেখছিলাম, একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের হচ্ছে পরিবর্তন দেখছিলাম, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যখন হচ্ছে যে থাকে একটি সেন্টেন্সের ভেতরে তখন আমরা কিভাবে সেটাকে করি সেই বিষয়টা আমরা দেখছিলাম। তো আমরা এখন মূলত দেখতেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন হবে তখন আমরা মূলত কিভাবে এটাকে পরিবর্তন করব সেই বিষয়টি আমরা একটু দেখব। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের কয়েকটা জিনিস করতে হয়, যেমন হচ্ছে যে এখানে সেইডের পরিবর্তে আমরা করছিলাম যে টোল্ড করছিলাম, তাই না? আমরা সেইডের পরিবর্তে টোল্ড করছিলাম এবং ইনভার্টেড কমা উঠাইছিলাম, উঠাই কি করছিলাম, দ্যাট করছিলাম। কিন্তু আমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কিন্তু সেইডের পরিবর্তে টোল্ড করি না এবং হচ্ছে যে ইনভার্টেড কমা উঠে আমরা কিন্তু দ্যাট লিখি না, এখানে আমাদের মূলত চেঞ্জ করতে হয়। তো যেটি চেঞ্জ হয় সেটি আমরা একটু দেখি যে আসলে কি কি চেঞ্জ হয়। দেখো এটাকে আমরা যখন চেঞ্জ করি, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করি, তখন কি আসে, হি আস্কড মি ইফ, ইনভার্টেড কমা উঠায় আমাদের ইফ করতে হয়, I was doing the work. দেখো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, সেটাকে আমরা আবারও হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসলাম। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে যে আমাদের ইন্টারোগেটিভে করতে হবে এমনটা না, সেটাকে আমরা আমাদের অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে এসে করতে হবে। যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সেই করি তাহলে কিন্তু ভুল হবে। এটা আমরা দেখো যে এখানে আমরা কি করছি, আমরা এখানে সেইডের পরিবর্তে টোল্ড করছিলাম, এখানে আমরা সেইডের পরিবর্তে আস্কড করব, অর্থাৎ আমরা এখানে ডি আমি দিই নাই, তাই না? এখানে আমরা সেইডের পরিবর্তে আস্কড করব এবং ইনভার্টেড কমা উঠায় আমরা দ্যাট করছিলাম, সেই ইনভার্টেড কমা উঠায় আমরা দ্যাট না করে এখন ইফ করব। দেখো যে এখানে যেটা বলছি সেটা হচ্ছে যে এখানে আবার পার্সনের যে বিষয়টা, দেখো যে পার্সন হচ্ছে সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করে, এই যে অবজেক্টকে ফলো করে দেখো এখানে দেখো আই হয়েছে,
অর্থাৎ এটি অবজেক্টকে ফলো করেই মূলত আই হয়েছে। ভার্বের যে পরিবর্তন সেটি আমরা করলাম এবং বাকি যে বিষয়টা রয়েছে সে বিষয়টি রেখে দিলাম। শুধুমাত্র এখানে আমরা হচ্ছে যে ইন্টারগেটিভ হওয়ার কারণে সেইডের পরিবর্তে আস্কড করেছি, ইনভার্টেড কমা উঠে ইফ করেছি এবং সেন্টেন্সটা ইন্টারগেটিভ থেকে আমরা অ্যাসার্টিভে মূলত রূপান্তর করে নিয়েছি, যাতে হচ্ছে যে আমাদের ন্যারেশনটি সঠিকভাবে হয়। যদি ইন্টারগেটিভে কখনো কেউ করে থাকো তাহলে কিন্তু সেটি ভুল হবে, আর মূলত সেটাকে আবারও চেঞ্জ করে নিয়ে এসে অ্যাসার্টিভে নিয়ে আসতে হয়। তো চলো আরো কিছু উদাহরণ দেখি। ওকে, লেখা তো বোঝা যাচ্ছে, আমার লেখা তো একেবারে পিচ্ছি পিচ্ছি, তাই না? একেবারে ছোট ছোট লেখা। তো দেখো তারপরে একটু চেষ্টা করো, বুঝতে পারবা, সমস্যা নাই, যেহেতু বোর্ডে লেখা তো। আর ছোট লেখার কারণে মাইন্ড করো না, আমার লেখা এরকমই ছোট। তো চলো আরো কিছু এক্সাম্পল দেখি। Say to me, have you taken a cup of tea? আচ্ছা, অনেকটা দূরে চলে গেল। আচ্ছা, ইনভার্টেড কমা দিয়ে দিই। এই যে দেখো, she said to me, have you taken a cup of tea? তো এখানটাও আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা তো আগের সেন্টেন্সটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে তো বুঝতে পারলাম যে আমরা কিভাবে চেঞ্জ করব। তো এই সেন্টেন্সটা তো আমাদের সেভাবে চেঞ্জ করতে হবে। তো চলো চেঞ্জ করে নিই। চেঞ্জ করলে কি হয়? চেঞ্জ করলে সি থেকে গেল said to, অর্থাৎ এই said to এর পরিবর্তে আমরা এখানে কি করব? asked করব। তারপরে মি থেকে গেল, ইনভার্টেড কমা উঠায় আমরা কি করছি? ইনভার্টেড কমা আমরা এখানে উঠাই হচ্ছে ইফ করছি। তারপরে হচ্ছে ইউ, সেকেন্ড পারসন কাকে ফলো করে? অবজেক্টকে ফলো করে, তাহলে কি হবে? আই। তারপরে এখানে হ্যাভ আছে, তাহলে হ্যাভ থাকলে আমরা কি করব? এটা হচ্ছে যে তোমার প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে আমাদের কি করতে হবে? পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হবে। পাস্ট পারফেক্টে নিয়ে গেলে কি আসে? হ্যাড আসে। তারপর হচ্ছে টেকেন, তো যেটি রয়েছে টেকেনই থাকবে, টেকেন এ কাপ অফ টি। বোঝা গেছে বিষয়টি দেখো যে আমরা সেটি পরিবর্তে আস্কড করছি, ইনভার্টেড কমা উঠাচ্ছি, উঠায় হচ্ছে যে তোমার ইফ করছি, পারসনের পরিবর্তন করছি, করে হচ্ছে যে আমরা এটাকে চেঞ্জ করছি, ভার্বের পরিবর্তন করছি, বাকি সব রেখে দিচ্ছি এবং এটাকে অবশ্যই অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। তার মানে এটাকে ইন্টারোগেটিভ ছিল, ইন্টারোগেটিভে রাখা যাবে না, অর্থাৎ কোশ্চেন মার্ক থাকলে সেটাকে আমরা কোশ্চেন মার্কে রাখবো না, সেটাকে আমরা চেঞ্জ করে নিব। তাহলে কোশ্চেন তো আমরা দেখছি যে হচ্ছে যে মূলত হেল্পিং ভার্ব দিয়ে কোশ্চেন, তাই না? যদি এবার ডাব্লিউএস কোশ্চেন হয় তাহলে আবার কেমন হয়? চলো একটু মজা করে আসি ডাব্লিউএস কোশ্চেনের সাথে। হোয়ার ইজ ডাব্লিউএস কোশ্চেন, তাই না? চলো একটু মজা করি যে ডাব্লিউএস কোশ্চেনটা কোথায়। You say to me, who are you? দেখো এখানে ডাব্লিউএস কোশ্চেনের কথা বলছি, তাই না? অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন যখন থাকে, এই যে ডাব্লিউএস কোশ্চেন, এই ডাব্লিউএস কোশ্চেন থাকলে আমাদের কিভাবে করতে হবে এই বিষয়টি সম্পর্কে আমরা একটু বলতেছি যে আসলে একটি বিষয় যখন ডাব্লিউএস কোশ্চেন চলে আসে তখন আমরা কিভাবে করব। মূলত ডাব্লিউএস কোশ্চেন যখন আসে তখন আমাদের যেভাবে পরিবর্তন করতে হয় সেটি আমরা একটু দেখি। যেটি হচ্ছে যে এখানে দেখো যে তোমার ডাব্লিউএস কোশ্চেন যখন থাকে তখন আমাদের মূলত এটাকে পরিবর্তন করতে হলে যেটা করা লাগে, চলো এটাকে আমরা আগে পরিবর্তন করে নিই। অর্থাৎ আমরা ডাব্লিউএস কোশ্চেন নিয়ে একটু মডিফাই করে আসি, অর্থাৎ পরিবর্তন করে আসি। দেখো এখানে কি হচ্ছে, আমরা হি রেখে দিচ্ছি, সেই টু, এই সেই টু এর পরিবর্তে আমরা কি করছিলাম? আস্কড করছিলাম, তাই না? সেই টু এর পরিবর্তে আস্কড করছিলাম, ইনভার্টেড কমা এটাকে উঠায় আমরা কি করছিলাম? ইনভার্টেড কমা উঠায় আমরা এখানে ইফ করছিলাম, তাই না? মূলত আমরা এভাবে চেঞ্জ করে আসছিলাম, অর্থাৎ ইনভার্টেড কমা উঠায় আমরা মূলত এখানে ইফ করছিলাম। কিন্তু যখন ডাব্লিউএস কোশ্চেন আসবে তখন আমাদের যেটা করণীয় সেটি হচ্ছে এখানে আমরা ইফ করব না, না করে যে ডাব্লিউএস কোশ্চেনটা আসবে সেই ডাব্লিউএস কোশ্চেনটাই আমরা এখানে দিয়ে দিব।
ডাবল এস কোশ্চেন দিব এবং এই ভার্বটাকে পরিবর্তন করব, করে আমরা হচ্ছে চেঞ্জ করব। দেখো এখানে আমরা ভার্ব পরিবর্তন করার আগে কি করি, আমাদের অবশ্যই এটাকে অ্যাসার্টিভ করতে হবে। তাহলে ইউ আছে, ইউ কাকে ফলো করছে, ইউ হচ্ছে অবজেক্টকে ফলো করে, তাহলে অবজেক্টকে ফলো করলে কি হয় আই, এবং ভার্বটাকে যখন আমরা চেঞ্জ করি তখন কি হবে, যেহেতু এটা প্রেজেন্টে আছে তখন পাস্টে নিয়ে গেলে দেখো এটা হয়ে যাবে ওয়াজ। অর্থাৎ এভাবে আমাদের চেঞ্জ করে নিতে হবে। দেখো সেইট এর পরিবর্তে আমরা তো জানি যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ হলে আমরা কি করতে হবে, ইন্টিগ্রেটিভ হলে আমাদেরকে মূলত হচ্ছে যে আস্কড করতে হবে, সেইট এর পরিবর্তে আস্কড। ইনভার্টেড কমা উঠায় আমরা কি করছিলাম, এতক্ষণ ইফ করছিলাম, যখন ডাবল এস কোশ্চেন চলে আসবে, অর্থাৎ ডাবল এস কোশ্চেন যেগুলো রয়েছে সেই ডাবল এস কোশ্চেনগুলো যখন আসবে তখন সেই ডাবল এস কোশ্চেনগুলো সরাসরি বসে যাবে এবং ইনভার্টেড কমা উঠে যাবে। এবং যেটি করণীয় সেটি হচ্ছে যে আমাদের অবশ্যই সাবজেক্টকে আগে নিয়ে আসতে হবে, কারণ কেননা এটাকে আমরা অ্যাসার্টিভ করব। সে কারণে আমরা তোমার যেই ইয়াটা ইউ রয়েছে সেটাকে আমরা অবজেক্টকে ফলো করছে, সেই অবজেক্টকে ফলো করে আমরা এখানে আই করে দিলাম এবং হচ্ছে যে ভার্বের যে পরিবর্তন সেটি করে আমরা মূলত তোমার ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট করে নিলাম। মূলত হচ্ছে যে তোমার ডাবল এস কোশ্চেন যদি থাকে তখন আমরা আমাদের এভাবে পরিবর্তন করে নিতে হয়। তো চলো একটু আমরা এবার ফিউচার টেন্স নিয়ে একটু কথা বলি। ফিউচার টেন্স নিয়ে তো কোনো কথাই এখনো হয়নি। দেখো যে সব বিষয়গুলোই কিন্তু টেন্স রিলেটেড, অর্থাৎ তোমার ইংরেজি গ্রামারের যে বিষয়গুলো আছে সবগুলোই কিন্তু টেন্সের সাথে সম্পৃক্ত। টেন্স যদি আমরা ভালো মতো না বুঝি তাহলে আমাদের কিন্তু অনেক সমস্যা হয়, এটা আমি অনেক আগেই বলেছি তোমাদেরকে, আবারও আজকে সেই কথাটাই নিয়ে আসছি, সেটি হচ্ছে যে টেন্স আমাদের অবশ্যই বুঝে নিতে হবে, আর টেন্স বুঝে হচ্ছে আমরা তোমার ন্যারেশনটা করে নিতে হবে। তো চলো আমরা একটু আরেকটা উদাহরণে যাই, সেটি হচ্ছে যে তোমার মূলত ফিউচার টেন্স রিলেটেড একটি এক্সাম্পল দেখি আমরা। He says to me, I shall do the work. দেখো আমি একটি তোমার এক্সাম্পল দিয়েছি, এটা হচ্ছে যে মূলত ফিউচার টেন্স রিলেটেড। আমরা এখানে এতক্ষণ আস্কড তোমার সেই টু দেখছিলাম, এখন দেখো সেইজ দেখছি আমরা, এবং এখানে আমরা তো দেখতে পাচ্ছি এটি মূলত হচ্ছে যে তোমার যে টেন্স রয়েছে সেটি হচ্ছে ফিউচার টেন্সে রয়েছে। তো এই যে ফিউচার টেন্সে যে রয়েছে সেই ফিউচার টেন্স অনুসারে আমাদেরকে মূলত এটাকে চেঞ্জ করতে হবে, তাই না? তো দেখি আমরা এটাকে একটু চেঞ্জ করে নিই। সেটাকে যদি আমরা এই সেন্টেন্সকে যদি চেঞ্জ করি তাহলে কি হবে, হি থেকে যাচ্ছে, সেইজের আমরা কোনো পরিবর্তন করি না, সেইজের পরিবর্তন সেইজই থেকে যায়, শুধু টুটা উঠে যায় এবং মি থাকে। তারপরে হচ্ছে যে ইনভার্টেড কমা যেটি রয়েছে এই ইনভার্টেড কমা উঠে এখানে দ্যাট হয়। তারপরে এখানে দেখো যে সাবজেক্ট কাকে, যেহেতু ফার্স্ট পারসন কাকে ফলো করে, ফার্স্ট পারসন হলে অবশ্যই সাবজেক্টকে ফলো করে, তাহলে সাবজেক্টকে ফলো করলে এখানে কি হবে, এখানে হি হবে, সাবজেক্টকে ফলো করলো হি হলো। তারপর যেহেতু এখানে শ্যাল আছে তাহলে শ্যাল থাকলে কি হয়, দেখো যেটা বলতেছি এখানে এই যে ভার্বের যে পরিবর্তন সে পরিবর্তনটা আমরা যখন করি তখন এখানে আমরা উইল করলাম, ডু দ্য ওয়ার্ক যেটি ছিল সেটি করে দিলাম, তাই না? এই যে দেখো মূলত আমরা এখানে পরিবর্তন করছি হচ্ছে সেইজ পরিবর্তন করে দিলাম এবং ইনভার্টেড কমা উঠায় দ্যাট লিখলাম এবং পারসনে পরিবর্তন করলাম, ভার্বে পরিবর্তন করে সবটা আমরা ছেড়ে দিলাম। মূলত এভাবে হচ্ছে যে আমরা তোমার একটার পর একটা হচ্ছে যে ন্যারেশন আমরা করে থাকি। তো চলো আমরা আরও কয়েকটি উদাহরণ দেখি। আজকে ক্লাস কিন্তু পুরোটাই হচ্ছে যে এক্সাম্পল তোমার দেখানোর জন্যই, মূলত হচ্ছে যে একটা এক্সাম্পল দিয়ে কিভাবে হচ্ছে যে আমরা সেটাকে পরিবর্তন করব, সিঙ্গেল ন্যারেশন পরিবর্তন করব, এটি সম্পর্কে হচ্ছে যে আজকের এই ক্লাসটি। তো আরও কিছু দেখি। He said to me, go home at once. দেখো এই সেন্টেন্সটা আমরা যখনই ফলো করছি তখনই আমরা বুঝতে পারছি এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কি কি বোঝানো হয়, আদেশ, উপদেশ, নিষেধ এগুলো বোঝানো হয়। দেখো এখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি বলা হচ্ছে,
he said to me, go home at once. All right, দেখো বলা হচ্ছে he said to me go home at once। এই যে এই সেন্টেন্সে আমরা যেটি দেখছি তাকে তোমার অর্থাৎ সে আমাকে বলল যে বাড়িতে যাওয়ার জন্য। এই যে সে আমাকে যেটা বলতেছে এটা কি অর্ডার বোঝাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। যখন অর্ডার করা বোঝায় তখন আমরা কিন্তু সেন্টেন্সের ভেতরে আমরা সেই অর্ডারটাই লিখে দিই। দেখো কিভাবে আমরা লিখব, হি এই যে said to আছে না, said to এর পরিবর্তে তখন আমরা এখানে অর্ডার করব, কারণ সে আমাকে অর্ডার করছে। she ordered me, সরি এখানে she নাই he আছে, he ordered me ইনভার্টেড কমা উঠায় আমরা এখানে to করব, তারপর হচ্ছে go home at once। তার মানে কোনো আর পরিবর্তন হচ্ছে না। সে দেখো যে সেই টু এর পরিবর্তে আমরা এখানে অর্ডার করলাম, এই যে ইনভার্টেড কমা উঠায় আমরা টু করে দিলাম এবং বাকি যে সকল বিষয় রয়েছে সেটি চলে আসছে। টু কিন্তু আবার ইনফিনিটিভ, বুঝছো? তোমরা আবার মনে করবা যে আসলে টু আবার কি, টু কিন্তু একটি হচ্ছে ইনফিনিটিভ এবং টু এর পরে যে ভার্বটা আসে সেটি কিন্তু সবসময়ই হচ্ছে যে প্রেজেন্ট ফর্মে হয়ে থাকে। দেখো এখানে প্রেজেন্ট ফর্মে হয়েছে। তো একটা বিষয়ের সাথে দেখো আরেকটা বিষয় রিলেটেড, মানে যুক্ত হয়ে যাচ্ছে, যে আমরা ইনভার্টেড কমা উঠায় মূলত টু করছিলাম, কিন্তু টু এর সাথে আবার দেখো যে বলে দিলাম যে টু এর পরে যে ভার্বটি আসে সেটি সব সময়ই কিন্তু প্রেজেন্ট হয়ে যায়, অর্থাৎ যে ভার্বটা আসবে সেটি প্রেজেন্টে করতে হবে। তো দেখো এতগুলো এক্সাম্পল দিচ্ছি, তারপরেও তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে কি না একটু কেমন একটি মনে হতে পারে যে ভাইয়া একটার পর একটা এক্সাম্পল দিয়ে যাচ্ছেন। তো এক্সাম্পল দিলেই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হবে। সিঙ্গেল ন্যারেশন কিভাবে করতে হবে সেই বিষয়টা ক্লিয়ার করার জন্যই কিন্তু আমি আজকে ক্লাসে অনেক এক্সাম্পল নিয়ে তোমাদের সাথে কথা বলতেছি। তো চলো আরও কিছু এক্সাম্পল দেখি যে কিভাবে করতে হবে। যদি একটি সেন্টেন্সের ভেতরে নট থাকে, এতক্ষণ আমরা তো নট নিয়ে কোনো কথাই বলিনি, এখন যদি নট থাকে একটি সেন্টেন্সের ভেতরে আমরা দেখব। মার্কেটিতে কালি কম আসছে, তোমরা কেউ মাইন্ড করো না যে ভাইয়া লেখা বোঝা যাচ্ছে না। দেখো সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি একটি নট আসছে, তাই না? যখন একটি সেন্টেন্সে নট থাকে তখন আমাদেরকে এই যে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন পরিবর্তন করতে হলে আমাদের কি কি করণীয় সেটি আমরা দেখব। সেটি হচ্ছে হি থেকে যাচ্ছে said to এর পরিবর্তে আমরা কি করছি, দেখো ডু নট ডিস্টার্ব, আমরা এখানে বলছি ডোন্ট ডিস্টার্ব, অর্থাৎ ডিস্টার্ব করতে আমরা তোমার বলছে যে ডিস্টার্ব করো না। তাহলে এই ডিস্টার্ব না করাটা হচ্ছে যে বলাটা সেটি হচ্ছে যে আমরা মূলত রিকোয়েস্ট করছি, তাই না? তাহলে আমাদের এ বাক্যেও কিন্তু রিকোয়েস্ট চলে আসবে। যেহেতু রিকোয়েস্ট করা হচ্ছে, সে কাকে রিকোয়েস্ট করেছিল? হি রিকোয়েস্ট মি, সে আমাকে রিকোয়েস্ট করেছিল, কি করেছিল? নট টু ডিস্টার্ব। দেখো যখন একটি সেন্টেন্সের ভেতরে নট আছে তখন আমাদেরকে করতে হয় যে ভার্বের পূর্বে একটি টু বসাইতে হয়, এই ইনফিনিটিভ টুটা বসাইতে হয়, বসিয়ে মূলত হচ্ছে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হয়। যেহেতু এই বাক্যে রিকোয়েস্ট করা হচ্ছে সেহেতু আমরা সেই টু এর পরিবর্তে আমরা রিকোয়েস্ট লিখেছি এবং পরবর্তীতে হচ্ছে যেটা করণীয় সেটি আমরা সম্পাদন করে দিয়েছি, অর্থাৎ একটি বাক্যকে আমরা রূপান্তর করে দিয়েছি। মূলত হচ্ছে যে একটি বাক্যে যে কথাটি সেটি হচ্ছে যে যদি নট থাকে, অর্থাৎ ডু নট, অর্থাৎ নট যদি থাকে তখন আমাদের এই নটটা লিখে তারপর একটি টু লিখতে হয়। টুটা কার আগে লিখতে হয়? যে ভার্বটা রয়েছে সে ভার্বটার পূর্বে টুটা লিখতে হয়, লিখে কিন্তু কাজটা করে দিতে হয়, অর্থাৎ তোমার ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করে দিতে হয়। তো আরও একটি তোমার জটিল একটি এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা আমরা আবারও একটু দেখব, যে সেটি হচ্ছে লেট দিয়ে একটি বাক্য যখন থাকে, said to me, let us go
ফর এ ওয়ার্ক। দেখো এই বাক্যে কিন্তু লেট আছে, তাই না? লেট যখন থাকে তখন আমাদের মূলত এটাকে পরিবর্তন করতে হইলে যেটি করণীয় সেটি হচ্ছে যে এখানে সেইড এর পরিবর্তে আমাদের যেটি করতে হয় সেটি হচ্ছে প্রপোজড বা অফার, এইটি করতে হয়। ইনভার্টেড কমা উঠায় আমাদের দ্যাট করতে হয় এবং লিঙ্কার ভার্ব হিসেবে যেটি থাকে সেটাকে আমরা পরিবর্তন করে সেখানে আমাদের মূলত শুড লিখতে হয়। তো দেখি আমরা যদি এটাকে পরিবর্তন করি তাহলে আসলে সেই রুলসটাকে ফলো করছে কিনা সেটি আমরা দেখব। দেখো কি বলতেছিলাম যে সেইডের পরিবর্তে আমাদের প্রপোজড বা অফার করতে লিখতে হয়, তা আমি প্রপোজড লিখলাম। হি প্রপোজড মি, ইনভার্টেড কমা ছিল, বাক্যে হ্যাঁ ইনভার্টেড কমা ছিল, সেই ইনভার্টেড কমা উঠায় আমাদের কি করতে হবে, দ্যাট করতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে আমাদেরকে মূলত তোমার সাবজেক্টের পরিবর্তন করতে হবে, তাই না? এখানে দেখো যে কি আছে, আজ। এই আজের হচ্ছে সাবজেক্টিভ ফর্ম কি, এটি মূলত থার্ড পারসন, এটি আসছে তোমার উই থেকে, অর্থাৎ উই থেকে আজ, এটি অবজেক্টিভ ফর্ম, এটি সাবজেক্টিভ ফর্ম, এটি অবজেক্টিভ ফর্ম। তাহলে এটা যেহেতু থার্ড পারসন সেহেতু থার্ড পারসনের পরিবর্তন হয় না, সেহেতু আমরা থার্ড পারসনই রেখে দিলাম। তারপরে কি বলতেছিলাম যে হচ্ছে যে তোমার লিঙ্কার ভার্ব হিসেবে শুড চলে আসে, আমরা শুড লিখলাম। তারপরে হচ্ছে ভার্ব কি ছিল, গো ফর এ ওয়ার্ক, সেটি আমরা অপরিবর্তিত রেখে দিব। দেখো যে আমরা এখানে কিন্তু ঠিক সেই রুলসটাই ফলো করছিলাম, যেটি হচ্ছে যে তোমার সেইড টু এর পরিবর্তে আমরা কি করছিলাম, সেইড টু এর পরিবর্তে আমরা প্রপোজড করছিলাম। ইনভার্টেড কমা উঠায় আমরা এখানে কি করলাম, দ্যাট করলাম। তারপরে হচ্ছে যে তোমার এখানে আমরা সাবজেক্টে পরিবর্তন করব, যেহেতু হচ্ছে থার্ড পারসন সেহেতু থার্ড পারসনে কোনো পরিবর্তন হয় না, এবং সেটা সাবজেক্টিভ ফর্ম করব, সেটা সাবজেক্টিভ ফর্ম করলাম, সেটি হচ্ছে উই, সেই উইটা আমরা করে দিলাম। লিঙ্কার ভার্ব হিসেবে আমরা নিয়ে আসলাম এখানে শুড, এবং বাকি যে বিষয়টি রয়েছে সেই বাকি বিষয়গুলো আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে মূলত আমাদেরকে এই ডিরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট করতে হলো। এটি আমরা কখন করব, যখন একটি বাক্যের ভেতরে এই যে লেট থাকবে, একটি বাক্যের ভেতরে যখন লেট অবস্থান করবে তখনই মূলত আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। সেই স্ট্রাকচারটা আমরা একটু দেখব যে আসলে স্ট্রাকচারটা কি, এটা তো আমরা তো করে ফেললাম, তাই না? এখানে লিখি যে সেইডের পরিবর্তে কি করছি, সেইডের পরিবর্তে আমরা প্রপোজড করছি, সেইডের পরিবর্তে প্রপোজড বা অফার। তারপরে হচ্ছে তোমার যে ইনভার্টেড কমা, সে ইনভার্টেড কমা আমরা উঠাই কি করব, এখানে দ্যাট করব। তারপরে হচ্ছে লিঙ্কার ভার্ব, এল ভি দিয়ে দিলাম আমি, লিঙ্কার ভার্ব হচ্ছে আমরা হিসেবে শুড লিখব। ঠিক আছে, এই তিনটে জিনিস আমরা মূলত ফলো করব এই রুলস অনুসারে। এটি কখন আমরা করব, যখন একটি সেন্টেন্সের ভেতরে লেট, অর্থাৎ এই লেট শব্দটি থাকবে, লেট যখন শব্দটি থাকবে তখনই আমরা মূলত এই জিনিসটা ফলো করে আমরা হচ্ছে ডিরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন রূপান্তর করব। তো মূলত আমাদের এভাবে হচ্ছে যে তোমার ডিরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট করতে হয়। তো আর একটা এক্সাম্পল দিয়ে আজকে ক্লাসটি শেষ করব, ঠিক আছে? তোমরা অধৈর্য হয়ো না। তো চলো আরেকটি উদাহরণ আমরা দেখে নিই, লাস্ট একটি এক্সাম্পল। দেখো he said how beautiful the girl is. এটা একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখো যে হি সেড, সে বলল, হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, মেয়েটি কতই সুন্দর, এটি বলছে, তাই না? দেখো এই বাক্যটাতে বলতেছে যে হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, এটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। সেই এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা পরিবর্তন করতে হলে আমাদেরকে কি করতে হবে সেটা আমরা দেখি। এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা পরিবর্তন করবার সময় অনেক সময় কি করি, হি এক্সক্লামেট উইথ জয় দ্যাট, এটা আমরা লিখি। তারপরে হচ্ছে দুঃখ প্রকাশ করলে আমরা কি লিখি, হি এক্সক্লামেট উইথ সরো দ্যাট, এটা আমরা লিখি। আমরা দেখো যে ন্যারেশন যখন করব, সে ন্যারেশন করবার সময়ও আমাদেরকে কিন্তু এইভাবে করতে হবে। দেখো এটাকে আমরা যখন পরিবর্তন করতে চাই তখন আমাদেরকে কি করণীয়, হি
He exclaimed with joy that the girl was very beautiful. এখানে আমরা মূলত কি করেছি দেখো, যে হি রেখে দিয়েছি, সেই টু এর পরিবর্তে আমরা দেখতে পাচ্ছিলাম যে এটি একটি হচ্ছে যে তোমার আনন্দসূচক কথা, সে কারণে এখানে আমরা লিখে দিলাম হি এক্সক্লাইমেড উইথ জয় দ্যাট, অর্থাৎ এই টোটালটা আমরা লিখলাম। লেখার পরে আমরা এটাকে যেহেতু অ্যাসার্টিভ করতে হবে, সেই অ্যাসার্টিভ করবার লক্ষ্যেই কিন্তু আমরা লিখলাম যে দ্য গার্ল, লিখলাম দ্য গার্ল আমরা লিখে দিলাম, পরিবর্তন করলাম, এবং হচ্ছে যে ভার্বের যে পরিবর্তন সেটি আমরা মূলত করে দিয়েছি, এবং এটাকে হচ্ছে যে বিশেষত্ব দেওয়ার জন্য অর্থাৎ গুরুত্ব দেওয়ার জন্য এখানে আমরা লিখে দিলাম ভেরি বিউটিফুল। এই যে বিশেষত্বটা যদি আমরা না দিতাম, অর্থাৎ এই যে এই বিশেষত্বটা দেওয়ার পেছনে কারণই হচ্ছে এই যে হাউ, কতটা সুন্দর, তাই না? ভেরি বিউটিফুল অর্থাৎ অনেক সুন্দর। একটি বাক্যে যখন হাউ থাকে তখন আমাদের মূলত সেখানে আমরা ভেরি লিখি, অর্থাৎ হাউ থাকলে সেখানে আমরা অবশ্যই ডেফিনেটলি ওখানে আমরা এই ভেরি শব্দটি লিখব। মূলত হচ্ছে যে আজকে যে ক্লাসটি সেটি হচ্ছে যে এই যে এক্সাম্পলের ওপরে সেই ক্লাসটি ছিল, অর্থাৎ সিম্পলভাবে আমরা যখন ন্যারেশন করব, অর্থাৎ তোমার একটি সিঙ্গেল ন্যারেশন করতে হলে আমাদের যে সকল বিষয়গুলো করণীয়, সে করণীয় বিষয়গুলো আজকে আমরা দেখলাম যে কিভাবে একটি সিঙ্গেল ন্যারেশন করতে হয়। তো মূলত ফার্স্ট ক্লাসে আমরা দেখেছিলাম ন্যারেশন কিভাবে করতে হয়, অর্থাৎ ন্যারেশন করতে হলে কি কি বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। সেকেন্ড ক্লাসে আমরা আজকে টাস্ক করলাম হচ্ছে যে সিঙ্গেল ন্যারেশন কিভাবে করতে হবে, এবং পরবর্তী ক্লাসটি অবশ্যই যেটি তোমাদের পরীক্ষায় থাকে সে বিষয়টি নিয়েই আমরা কথা বলবো, সেটি হচ্ছে প্যাসেজ ন্যারেশন সম্পর্কে। তো প্যাসেজ ন্যারেশন করবার পূর্বে তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে যে ন্যারেশনের যে দুইটি ক্লাস হয়েছে সেই দুইটি ক্লাস অবশ্যই তোমরা রিভিশন দিয়ে নিবা, কেননা রিভিশন যদি না দাও তখন কিন্তু প্যাসেজ ন্যারেশনে তোমরা অনেক কিছু মিস করে ফেলবা, যার ফলে তোমরা অবশ্যই হচ্ছে দুইটি ক্লাসের উপরে গুরুত্ব দাও, তাহলেই তোমরা প্যাসেজ ন্যারেশন করতে পারবা, এবং প্যাসেজ ন্যারেশনে যে মার্কসটা রয়েছে সেই মার্কসটা তোমরা সুন্দরভাবে কালেক্ট করতে পারবা। তো তোমাদের সুস্থতা কামনা করে আজকে ক্লাস এ পর্যন্তই শেষ করছি। আশা করি তোমরা ভালো থাকবা, এবং আজকে ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।